আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ২১শে দুপুর। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে ২১শে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেভ দ্য সুন্দরবনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ তাহসিন আলী। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফা আক্তার নিপা। এবারের আয়োজন এই দিন এই পর্বে থাকছে বিশেষ দিন ও বিশিষ্ট জনের জন্ম মৃত্যুর শ্রদ্ধাঞ্জলি। 1874 সালের 25শে এপ্রিল গুগলিয়েলমো মার্চেস মার্কনি ইটালিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে বৈজ্ঞানিক যন্ত্রপাতির প্রতি তার অপরিসীম আগ্রহ ছিল। 1899 সালে ইংলিশ চ্যানেলের এপার থেকে ওপার পর্যন্ত বিনা তারে সংবাদ আদান প্রদানের মধ্য দিয়ে মার্কনি বেতার যন্ত্র আবিষ্কার করেন। 1909 সালে মাত্র 35 বছর বয়সে মার্কনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের দুর্লভ সম্মান লাভ করেন। 1920 সালে আটলান্টিক মহাসাগরের এপার থেকে ওপারে কথাবার্তা বলা শুরু হয় এবং এই রেডিও যন্ত্রটি ক্রমে সংবাদ আদান প্রদান ও গান বাজনা ইত্যাদির মাধ্যমে মানুষকে বিনোদন যোগাতে সক্ষম হয়। 1929 সালে ইটালির তৎকালীন রাজা তাকে মার্কুইস খেতাব প্রদান করেন। 1939 সালের 20 জুলাই তিনি মাত্র 65 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আজ এই মহান বিজ্ঞানীর মৃত্যুদিন, তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি নাটক, চলচ্চিত্র, চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর। গুলশানস্থ বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে আন্ডার প্রেসার শিরোনামে 26 জন শিল্পীর ছাপচিত্র প্রদর্শনী। প্রদর্শনী হল প্রতিদিন বেলা 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। ধানমন্ডিস্থ ঢাকা আর্ট সেন্টারে চলছে শিল্পী বীরেন সোমের একক ছাপচিত্র প্রদর্শনী। প্রদর্শনী হল প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে আগামী 24শে জুলাই পর্যন্ত। পান্থপথস্থ বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে চলছে ম্যান অব স্টিল। প্রতিদিন বেলা 11টা, দুপুর 1:45, সন্ধ্যা 7:15 চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে। জীবন এবং জীবিকা মানুষকে সারাক্ষণ ব্যস্ত রাখে। দিন রাত কাজের পেছনে ছুটছি আমরা। দর্শক, এই ছোটাছুটির মাঝে মনটাকে একটু আনন্দ দেবার জন্য কিছু সময় বের করুন এবং প্রিয় মানুষদের নিয়ে ঘুরে আসুন সংস্কৃতি অঙ্গন থেকে। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সেভ দ্য সুন্দরবনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ তাহসিন আলী। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত ২১শে দুপুরে। ধন্যবাদ আপনাকে। আমাদের জাতীয় গর্ব এবং ঐতিহ্যের প্রতীক আমরা জানি, সবাই জানি সুন্দরবন। কিন্তু এই সুন্দরবনের অতি কাছে সাভান্না এলাকায় কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটা স্বার্থন্বেষী মহল পায়তারা করছে এবং সেই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে আপনারা আছেন, আপনি রিট পিটিশনকারী। আপনার অভিজ্ঞতায় বলবেন আসলে এই একটা বিষয় কিভাবে শুরু হলো এবং বর্তমানের অবস্থাটা কি? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে ২১শে দুপুরের আপনাকে, যে আপনি উপস্থাপনা আছেন, সম্মানিত উপস্থাপিকা, এবং যারা দর্শক শ্রোতা বা শুভান্নবী যারা আছেন, প্রথমে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের সুন্দরবন একটাই সুন্দরবন, এবং সুন্দরবন হচ্ছে পৃথিবীর ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট। এবং আমি সেভ দ্য সুন্দরবনের পক্ষে আমি যে এসেছি, আমি যে জায়গাটি আপনি যে কয়লা ভিত্তিক থার্মাল পাওয়ার প্ল্যান্টের কথা বললেন বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে, সেই এলাকার সন্তান। এবং আমার এই সেভ দ্য সুন্দরবনের যিনি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বা সভাপতি ডক্টর শেখ ফরিদুল ইসলাম, তিনি এই সুন্দরবনের জীববৈচিত্র্যের উপরেই ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন। এবং আমাদের যিনি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মুজাদুল ইসলাম, তিনিও এই এলাকার সন্তান। আমরা সবাই এই রামপালের এই এলাকার সুন্দরবনের মাঝেই সুন্দরবনের বিভিন্ন জীববৈচিত্র্য দেখতে দেখতে, সুন্দরবনের ডলফিন, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের হরিণ, সুন্দরবনের কুমির, এগুলো দেখতে দেখতে আমরা বড় হয়েছি। কিন্তু যখন আমরা এখন সবাই ঢাকা শহরে বিভিন্নভাবে বিভিন্ন পেশা জীবনে আমরা প্রতিষ্ঠিত, কিন্তু যখন জানতে পারলাম ওই সুন্দরবনের বাফার জোনের 10 কিলোমিটারের ভিতরে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে কয়লা ভিত্তিক একটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের একটা চক্রান্ত চলছে বা ষড়যন্ত্র চলছে, এটাকে একটা ষড়যন্ত্রই বলা চলে। কারণ আপনারা জানেন যে কয়লা সম্পর্কে একটা কথা বলা আছে যে ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কয়লা ধুলে ময়লা যায় না।
আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বিদ্যুতের প্রয়োজন রয়েছে আমাদের দেশে, আমরা তাপবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা আমরা করছি না, কিন্তু সরকার এবং ভারতের যেটা এনটিপিসি, ওদের যে ন্যাশনাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশন, এবং আমাদের যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যৌথ উদ্যোগে যে সুন্দরবনের মানে 4 কিলোমিটার যেটা সংরক্ষিত এলাকা আছে, সেখানে যে তাপবিদ্যুৎ কেন্দ্র করার উদ্যোগ নিয়েছে, এটা সম্পূর্ণরূপে সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য দারুণ ভাবে। এই যে বলেন ভারত এবং বাংলাদেশ, আমরা যতদূর জানি ভারতেও এটা একটা পায়তারা চলছিল, কিন্তু ভারতের পরিবেশবিদগণের তীব্র আন্দোলনের মুখে এবং সরকারের সদিচ্ছার কারণে সেখানে হতে পারেনি, কিন্তু সেটা কেন বাংলাদেশে? এই প্রেক্ষিতে আসলে কি বলছেন? সেটাই আমরা মানে বিভিন্নভাবে অবাক হয়েছি। বিভিন্ন এই যে 29 জানুয়ারি 2012 সালে যে চুক্তিটি হয়েছে ভারতের এনটিপিসির সাথে, সেই চুক্তি যদি আমরা পর্যালোচনা করে দেখব, মানে টোটাল 100% ব্যয়ের ভিতরে 15% হচ্ছে আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ইনভেস্ট করবে, 50% এনটিপিসি ইনভেস্ট করবে, এবং বাকি 70% অর্থ তারা বিভিন্ন দাতা গোষ্ঠীর কাছ থেকে কালেক্ট করবে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রফিট ভাগাভাগি করার সময় বা বিদ্যুৎ ভাগাভাগি করার সময় 50-50 তারা। আমাদের পরিবেশ ধ্বংস হবে, ইনভেস্টমেন্ট তাদের 50%, বাট তারা বেশি প্রফিট নিয়ে যাচ্ছে। আবার এই এনটিপিসি ভারতের মহারাষ্ট্রে এরকম একটি থার্মাল 1320 মেগাওয়াট একটা থার্মাল প্রজেক্ট উদ্যোগ নিয়েছিল, কিন্তু ওখানকার জনগণ যখন ওদের যে গ্রিন ট্রাইব্যুনালে গেলেন, গ্রিন ট্রাইব্যুনাল সমস্ত কিছু পর্যালোচনা করে এই মহারাষ্ট্রের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছে। এবং ওরিয়ন গ্রুপ আমাদের আরেকটি প্রজেক্টের জন্য তারা চেষ্টা করেছিল চিটাগং আনোয়ারাতে, সেখানেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন স্টে জারি করেছে। আমরা তো রিট পিটিশনকারী হিসেবে যখন এই ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলছিল, ওই এলাকার জনগণ যখন আমাদের কাছে এসছে, আমরাও কিন্তু রিট পিটিশন করেছিলাম এবং আমরাও স্টে পেয়েছিলাম ভূমি অধিগ্রহণের ব্যাপারে। পরবর্তীতে বাংলাদেশের অ্যাটর্নি সার্ভিসের অ্যাটর্নি জেনারেল উনি অ্যাপিয়ার করলেন, অ্যাপিয়ার করে কোর্টকে কনভিন্স করলেন যে আমরা অন্ততপক্ষে একটা চুক্তি করি। চুক্তি করার শর্তে আমাদের স্টেটটি ভ্যাকেট হয়েছে, কিন্তু রুলটি এখনো পেন্ডিং আছে। চুক্তি করার পরবর্তীতে জমি অধিগ্রহণ থেকে শুরু করে আমরা এতবার সরকারকে বিভিন্নভাবে নোটিশ করার চেষ্টা করতেছি যে এটা যে থার্মাল প্রজেক্ট হলে যে পরিমাণ আপনার সুন্দরবন সহ টোটাল জীববৈচিত্র্য যে পরিমাণ থ্রেট হয়ে যাবে, শুধু সুন্দরবন না, সারা বাংলাদেশের জীববৈচিত্র্য একটা দারুণভাবে বিরূপ প্রভাব ফেলবে। এবং শুধু জীববৈচিত্র্য নয়, এই সুন্দরবনকে কেন্দ্র করে অনেক সংসার চলছে, তারা 6 লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করছে। তো স্থানীয় প্রশাসন কি আসলে এই ব্যাপারে কতটুকু সজাগ? এই বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে খুব একটা লুকোচুরি খেলেছে আমি বলবো যে দুই গভর্নমেন্টের পেছনে। লোকাল যেরকম এখনো পর্যন্ত কিন্তু পরিবেশগত ছাড়পত্র এখন এই প্রজেক্টটি পায়নি। আচ্ছা, এটা একটা মানে কোন রকম ভাবে একটা তৈরি করেছে, অবস্থাগত একটা সার্টিফিকেট তারা সংগ্রহ করেছে, কিন্তু আমাদের পরিবেশ যেটা অধিদপ্তর আছে তারাও এটা কনসার্ন। এবং এটা শুধু আপনারা শুনে অবাক হবেন যে 1992 সালে 160টি দেশ ইরানের রামসার নামক এলাকাতে প্রায় 960টি জলাভূমিকে, যেটা রামসার সংরক্ষিত এলাকা ইনক্লুড করেছে, এই জলাভূমি যে বিশাল জলাভূমি সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে যে মিশেছে, এই জলাভূমিকে রামসার সংরক্ষিত জলাভূমি হিসেবে ঘোষণা করেছে। নট অনলি দ্যাট, আপনার 1997 সালে ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ডিক্লেয়ার করেছে, এটা আপনারা সবাই জানি আমরা। এবং আমরা জানি যে এর ভেতর দিয়ে অনেক কার্গো এবং তেলবাহী জাহাজও চলাচল করে, এবং এটা কিন্তু রামসার কর্তৃপক্ষ যখন অবগত হয়েছে তারা প্রধানমন্ত্রীকে পর্যন্ত বলেছে, এবং প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণাও দিয়েছে বন্ধ কর, তারপরও কেন তার তোয়াক্কা করছে না? এটা আসলে কার দায়িত্বটা? কার দায়িত্ব? প্রধানমন্ত্রী বলেছে যে যেহেতু জীববৈচিত্র্য উঠে, কারণ আমাদের সুন্দরবনের যে জলাভূমিটা রয়েছে, এখানে ইরাবতী এবং গাঙ্গেয় ডলফিন, বিরল প্রজাতির ডলফিন রয়েছে, এবং এখানে হাঙর রয়েছে, বিরল প্রজাতির হাঙর রয়েছে, কুমির রয়েছে, এখানে বিশাল আপনার প্রায় 4000-এর উপরের বিভিন্ন প্রজাতির মৎস্য সম্পদ রয়েছে, যে মৎস্য সম্পদ জীবিকা নির্বাহ করে। আপনি যেটা বললেন 6 লক্ষ পরিবার, সুন্দরবনের গোলপাতা, সুন্দরবনের মধু, সুন্দরবনের আপনার মরা গাছ, সুন্দরবনের এই সমস্ত জলজ উদ্ভিদের উপর প্রায় 6 লক্ষ পরিবার যারা জীবিকা নির্ভর করে। প্রধানমন্ত্রী যখন জানতে পারলেন যে সমস্ত তেলবাহী কার্গো যাতায়াত করছে এবং এই শব্দ দূষণের কারণে সুন্দরবনের যে সমস্ত বিরল প্রজাতির পাখি তারা আস্তে আস্তে তাদের প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, তিনি কিন্তু একটা নিষেধাজ্ঞা জারি করলেন, ভার্বালি বললেন। কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এটা যে কেন হচ্ছে সেটা আমাদের মাথাতেও আসতেছে না। আমরা বলছি যে ঠিক আছে, তোমাদের যেরকম আমাদের এই যে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ প্রযুক্তির প্রথম উদ্ভাবনকারী দেশ হচ্ছে জার্মানি,
জার্মানি কিন্তু তারা আস্তে আস্তে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে, তারা সৌরশক্তির উপর ডিপেন্ড করছে। এবং আপনি জেনে অবাক হবেন যে জার্মানিতে যে সৌরশক্তির যে তীব্রতা তার থেকে বাংলাদেশের সৌরশক্তির তীব্রতা অনেক বেশি, অথচ আমরা এই সৌরশক্তিকে কাজে না লাগিয়ে আমাদের বিদ্যুতের প্রয়োজনে দোহাই দিয়ে এই পরিবেশ বিপন্নকারী এই যে সুন্দরবনের ঠিক পেরিফেরিতে আপনার বাফার জন্য 10 কিলোমিটারের মধ্যে যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হতে যাচ্ছে সেটা সুন্দরবনের টোটাল জীববৈচিত্র্যকে ধ্বংস করে দেবে। এবং আমরা যেটা নিয়ে গর্ব করি, যেরকম আমাদের ক্রিকেট নিয়ে আমাদের গর্ব করি, ক্রিকেটের যে লোগো রয়্যাল বেঙ্গল টাইগার, সেই রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু বাসে সুন্দরবনে। এই রয়্যাল বেঙ্গল টাইগার এখনো প্রায় 500 রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবনে রয়েছে, 30,000-এর উপরে হরিণ রয়েছে, 4,000-এর উপরে বিভিন্ন প্রাণী রয়েছে, তারপরে অসংখ্য কুমির রয়েছে, ডলফিনের কথা বললাম। এরা সমস্ত যদি আপনার যে পরিমাণ তাপবিদ্যুৎ কেন্দ্রটি হলে এদের 2টা চুল্লি হবে, 600 করে 1320 মেগাওয়াটের যে বিদ্যুৎ হবে। এবং এখান থেকে যেটা ফ্লাই অ্যাশ বের হবে শীতকালে 4-5 মাস টোটাল ফ্লাই অ্যাশটা সুন্দরবনের উপর দিয়ে যাবে। এবং যে পরিমাণ প্রায় 22,000 কিউসেক পানির প্রয়োজন হবে, এই পানিটাই আপনার পশুর নদী থেকে আহরণ করা হবে এবং প্রচুর পরিমাণে গরম পানি ছাড়া হবে। এই গরম পানি যখন ছেড়ে গেলে এই প্রজাতি আলটিমেটলি আপনারা বুঝতে পারছেন যে ধ্বংসের দ্বার। ইতিমধ্যে আমরা কিন্তু জানি যে সিডো রায়লায় উপকূলীয় বনাঞ্চল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরও এই ধরনের একটা হুমকি, জীববৈচিত্র্যের উপর হুমকি, জীবিকার উপরে হুমকি কিভাবে আসলে এখানে অনুমতি পেল, এটাও কিন্তু একটা অবাক করার মতো বিষয়। সেক্ষেত্রে বন এবং পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয় এখানে কি তারা কি তাদের বন এবং পরিবেশ মন্ত্রণালয় তারা মানে উদ্বিগ্নতা জানিয়েছে, রামসার উদ্বিগ্নতা জানিয়েছে, ইউনেস্কো বলেছে যে তোমরা যে এখানে টাকা করতে যাচ্ছে তোমরা আমাদেরকে জানাও। কিন্তু সরকার এই যে চুক্তি থেকে শুরু করে এবং তারা যে উদ্বিগ্নতা, তারা যে চিঠি দিয়েছে সরকারকে, বিশেষ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে, এটার রিপ্লাই কি দিয়েছে সেটা আমরা জানতে পারছি না। এবং এই চুক্তিটার পুরো চুক্তিটা আমাদের সামনে উপস্থাপন করছে না। এটা একটা লুকোচুরি চলতেছে, এটা একটা আপনারা তো এটার বিপক্ষে না, আপনারা চাচ্ছেন যে এখান থেকে স্থানান্তরিত হোক, স্থানটাকে একটু সরিয়ে নিয়ে যাক যাতে অন্তত সুন্দরবনটা বাঁচে। সেই ক্ষেত্রে তারা কি বলছে যে তারা বলতে চাচ্ছে যে যেহেতু এখানে আপনার আমাদের মোংলা পোর্টটা রয়েছে এবং মোংলা পোর্টটা অ্যাডভান্টেজ তারা নিতে চাচ্ছে এবং তারা বলছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, অনেক লোকের কর্মসংস্থান হবে, এসব বলছে। কিন্তু আমরা সমীক্ষা করে দেখেছি, আমরা যেরকম খুলনা বিশ্ববিদ্যালয়ের যেটা পরিবেশ বিজ্ঞানী যিনি আছেন ডক্টর আব্দুল্লাহ ইউসুফ হারুন, ওনাকে সাথে নিয়ে আমরা সমীক্ষা করেছি। এখান থেকে 7,500 লোকের জনবসতি এখান থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে, তার বিনিময়ে হয়তো 600 বা 700 লোকের এখানে আপনার এমপ্লয়মেন্ট হতে পারে। আর তারা একটা কথা বলতে চাচ্ছে যে এইটা আমরা করছি, আমাদের তো বিদ্যুতের প্রয়োজন, আমরা আপনার একটা ডেভেলপমেন্ট ওয়ার্কে কেন বাধা দিচ্ছেন? আমরা তো স্বীকার করছি আমাদের বিদ্যুতের প্রয়োজন, কিন্তু এই বিদ্যুৎটা করতে গেলে আমরা একটা সুন্দরবনের বিনিময়ে আমরা একটা থার্মাল প্রজেক্ট চাই না। আমরা থার্মাল প্রজেক্ট ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের দেশীয় কয়লা নীতি তৈরি করে দেশীয় কয়লা দিয়ে আমরা একটা থার্মাল প্রজেক্ট আরো 10টা তৈরি করতে পারবো। কিন্তু একটা সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায়, এই সুন্দরবনকে আমরা আশীর্বাদ পাবো না। বিভিন্ন বিখ্যাত পরিবেশ বিজ্ঞান বলছেন যে সুন্দরবনকে যদি সম্পদ মনে করা হয়, কোনোভাবেই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাবে না এই ক্ষেত্রটিতে। সেক্ষেত্রে প্রশাসনের কেন টনক নড়ছে না? এক্ষেত্রে কেন এখন পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করে নাই? কেন আইনের আওতায় আসছে না? এক্ষেত্রে আসলে আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। আপনি এটা দেখবেন কিছুদিন আগে আমাদের আরিয়াল বিল নিয়ে যেটা হয়ে গেল, ওখানে এয়ারপোর্ট করতে চাইলো, তখন কিন্তু এলাকার জনগণ ফুঁসে উঠলো। কিন্তু এই রামপালের যেখানে হচ্ছে, এটা সাপমারি কাটাখালী মোজায়, এখানে যে ল্যান্ডটা অ্যাকোয়ার করেছে গভর্নমেন্ট, এই ল্যান্ডটা ম্যাক্সিমাম ল্যান্ড অ্যাকোয়ার করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের ল্যান্ড অ্যাকোয়ার করেছে। তারা ঠিক সেভাবে ফোকাস হতে পারছে না, যেটা সাপমারি কাটাখালীতে হয়ে গেল। সাপমারি কাটাখালীতে সরকার পিছিয়ে এসেছে, সেখানে এয়ারপোর্ট করতে পারেনি, কিন্তু সাপমারি কাটাখালীতে এয়ারপোর্টের নাম করে 20,000 কোটি টাকার লেনদেন হয়ে গেছে। এই আমরাও এখানে আশঙ্কা করছি, এখানে অনেক কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার লেনদেন। এখানে বিদ্যুৎ কেন্দ্র হোক বা না হোক, এটা কতটুকু সরকার বা ইন্ডিয়ার গভর্নমেন্ট কতটুকু এখানে সাকসেসফুল হবে সেটা এখন আপ্রতি কোশ্চেন। কিন্তু এখানে এই বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ঘিরে অনেক টাকার লেনদেন হয়তো এখানে হয়ে যাবে। এই স্বার্থনিশী মহলরা এটা চাচ্ছে আমার কাছে যেটা। কিন্তু আপনার আলোচনায় যেটা আমরা আমাদের বুঝতে পারছি যে এখানে আসলে কতগুলো মন্ত্রণালয় ইনভলভ, খনিজ মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়। সেক্ষেত্রে কিন্তু একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ দরকার এবং সদিচ্ছা দরকার। রাজনৈতিক সদিচ্ছা বলেন, সরকারের সদিচ্ছা বলেন, যেটা ভারতে দেখা গিয়েছে। সেই সদিচ্ছাটা কি বা যথাযথ আইনের প্রয়োগ কি সেভাবে হচ্ছে না? না, একেবারে এটা তো পরিবেশ আইনকে তোয়াক্কা না করেই
আপনি জেনে মানে অবাক হবেন যে এই যে ক্রিটিক্যাল এরিয়াতে এটা 1999 সালে বাংলাদেশ পরিবেশ যেটা মন্ত্রণালয় আছে সেটা পরিবেশ আইন 1995 সালের পরিবেশ আইনের সেকশন 5 অনুযায়ী এটাকে সুপার ক্রিটিক্যাল এরিয়া হিসাবে বা সংবেদনশীল এরিয়া হিসেবে ঘোষণা করা সত্ত্বেও সেই আইনটাকে একেবারে ওভাররুল করে এখানে তাপবিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে। তো এখন আমি কি বলবো, এই যে আইনটা ভাঙা হলো এবং অপরাধীরা কিন্তু যদি সাজা না পায় সেক্ষেত্রে তো অন্য অপরাধী দ্বিগুণ উৎসাহে আরো আইন ভাঙবে এবং আইন প্রয়োগের বিষয়টা কিন্তু বরাবরই সমালোচিত আমাদের দেশে। সেক্ষেত্রে একজন লয়ার হিসেবে আপনি কি বলছেন? না, এখন বিষয় হচ্ছে কি যে এখানে আইনটা ভাঙছে যেরকম পরিবেশ মন্ত্রণালয় একটা মন্ত্রণালয়, আবার আইনটা ভাঙছে আরেকটি মন্ত্রণালয় যেটা হচ্ছে যে বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এখানে সরকারের দুইটি মন্ত্রণালয়ের একটি মন্ত্রণালয় কর্তৃক প্রণীত আইন লঙ্ঘন করছে। এখানে আমরা যারা জনস্বার্থে রিট করে আমরা এসটিও পেয়েছিলাম, আমরা কিন্তু প্রাইমারিলি আমরা সাকসেস, আমরা রাজপথে আন্দোলন করছি, আমরা বিভিন্ন রকমের সেমিনার সিম্পোজিয়াম করছি, আমরা এলাকাতে বিভিন্ন রকমের মানববন্ধন করছি যেগুলো আপনাদের মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সময় এসেছে। আমরা সরকারকে অ্যাওয়ারনেস মানে জনগণ সহ বর্তমান সরকারকে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের সেভ দ্য সুন্দরবনের পক্ষ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি যাতে সরকার অন্তত পক্ষে এই এলাকা থেকে এখান থেকে মানে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র যে প্রজেক্টটি রয়েছে ভারতের সাথে সেই প্রজেক্টটি থেকে পিছিয়ে আসে। আমাদেরকেও আপনি জেনে অবাক হবেন যে আমরা যখন এই সমস্ত আন্দোলন শুরু করলাম তখন কিন্তু কিছুদিন আগে একটা সেমিনার করেছে, সেখানে আপনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছে যে আমরা এখানে যেটা আমরা বলার চেষ্টা করতেছে যে আমরা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করব, মানে যে বিদ্যুৎটা উৎপন্ন হবে কয়লা ভিত্তিক, সেখানে আমরা যে পানিটা ছাড়বো বা যে ফ্লাই অ্যাশটা বের হবে বিভিন্ন ধরনের কঠিন ধাতু যেরকম সীসা, পারদ, ক্যাডমিয়াম, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস, বিভিন্ন ধরনের মানে টক্সিক উপাদান যেগুলো বের হবে সেগুলোকে আমরা ট্রিটমেন্ট করে আমরা বাতাসে ছাড়বো, পানিতে ছাড়বো। তাহলে দেখেন কত বড় এখানে একটা শুভঙ্করের ফাঁক। এই ট্রিটমেন্ট করতে গেলে যে পরিমাণ কস্ট এখানে ইনভলভ থাকবে, সেই পরিমাণ কস্ট যদি ইনভলভ হয়ে যায়, বিদ্যুৎ পার ইউনিট বিদ্যুৎ আমাদের আমরা যারা গরিব ভোক্তা আছি তারা কিন্তু কখনোই কনজিউম করতে পারবো না। কিন্তু এইটাকে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে। আমরা যখন আমাদের যুক্তি তথ্যপত্র দিয়ে আমরা যখন পিডিবি কে কনভিন্স করার চেষ্টা করতেছি, গোলটেবিল বৈঠকে আমাদের ডেকেছিল, সেই সময় ভারতের পররাষ্ট্র সচিব শরণ সিং ওই রামপালের তাপবিদ্যুৎ প্রজেক্ট এলাকা ওখানকার স্থানীয় মেয়রদেরকে নিয়ে নেতৃবৃন্দকে নিয়ে উনি ভিজিট করছেন এবং উনি মিডিয়াতে বললেন যে এটা খুব ভায়াবল, এনভায়রনমেন্টাল ভায়াবল। ওনারা একটা কথা বলতে চাচ্ছেন, যেহেতু পোর্ট কাছে, এখন আমাদের পোর্টে আপনারা জানবেন যে মোংলা পোর্টে কিন্তু কোনো মাদার ভেসেল ঢুকতে পারে না, যেহেতু আমাদের পোর্টের আপনাদের নাব্যতা নেই, নাব্যতা না থাকার কারণে এটা আকরাম পয়েন্টে ডিপ সিতে এই কয়লা যেটা আসবে শিপে করে, এই কয়লাটা ডিপ সিতে আপনার এটা অ্যাঙ্করিং করে থাকবে এবং ফিডার ভেসেল গিয়ে এই ডিপ সি থেকে ওদের মাদার ভেসেল থেকে এই কয়লাগুলোকে তারা ডিসচার্জ করবে। ডিসচার্জ করতে গিয়ে অনেক কয়লা কিন্তু তখন পানিতে পড়বে এবং আনার সময়ও যখন এই 30 কিলোমিটার আপনার আমাদের চ্যানেল দিয়ে ঢুকবে ফিডার ভেসেল গুলো মোংলা পোর্টে বা বিদ্যুৎ কেন্দ্র থেকে যখন ডিসচার্জ করবে তখন প্রচুর কয়লা পানিতে পড়বে। এবং আমরা জানি যে এই কয়লা থেকে কিন্তু অনেক রাসায়নিক দ্রব্য বের হয়ে অবশ্যই পানি দূষিত হবে এবং আপনারা অনেক মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন, আন্দোলন করছেন, একদম শেষ পর্যায়ে আশার আলো কি দেখছেন সামনে? আশার আলো দেখছি যে আমাদের যিনি মেয়র ছিলেন তারপর আব্দুল খালেক, আমাদের এমপি সম্মানিত, উনি অনেক যতবার দীর্ঘদিন আমাদের ওই এলাকার এমপি, রামপাল, মোংলা, বাঘাট 4 আসনে এমপি ছিলেন। তারপরে উনার হাবিবুন নাহার, এখন উনার স্ত্রী এমপি আছেন। উনারা তো উনি গত সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগণ ম্যান্ডেট দিয়েছে ওনার বিপক্ষে। তো উনি এখন পরবর্তীতে এই সিটি কর্পোরেশন যেহেতু ওনার ওয়াইফ ওখানকার এমপি, উনি এলাকায় যান, যেটা রামপাল ওনার এলাকা। উনি এলাকায় গিয়ে লাস্ট বক্তব্যে যেটা আমরা মানে ওভার হিয়ার করেছি, লাস্ট বক্তব্যে বলেছে যে হ্যাঁ এখানে তো তাপবিদ্যুৎ কেন্দ্র করতে চাচ্ছি, কিন্তু এটা পরিবেশবাদীরা বলছে যে এটা দারুণ ভাবে সুন্দরবনকে বিপন্ন করবে, তো সরকার এটা মানে রিথিঙ্ক করতে পারে। এখন 5টি সিটি কর্পোরেশন হারার পরে কিছুটা ব্যাকফুটে গিয়েছে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে, এইটা আমাদের আশার আলো দেখা গিয়েছে। আর তাছাড়া আইনি লড়াই তো আমরা করছি, অবশ্যই আপনারা আইনি লড়াই চালিয়ে যান, অবশ্যই একটা ভালো কিছু, শুভ কিছু আমরা পাবো। আসলে সুন্দরবন শুধু আমাদের গর্ব ঐতিহ্য না, এটা বিশ্ব ঐতিহ্যের অংশ। আমরা আন্তরিকভাবে চাই এই ধ্বংসাত্মক কার্যক্রম অচিরেই বন্ধ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দরবন শুধু আমাদের বাংলাদেশের জন্যই নাই, সুন্দরবন যেহেতু 1997 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ
হিসেবে ডিক্লেয়ার হয়েছে এবং আমরা প্রাকৃতিক 7 সপ্তাহের জন্য কিছুদিন আগেও বাংলাদেশের মানুষ ব্যাপক ভোট দিয়েছে। আমি আশা করব যে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সরকার এটা দেখবেন, সরকারের কর্তাব্যক্তিরা দেখবেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দেখবেন এবং এই যে সুন্দরবনের পাশে যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্যোগ নিয়েছে ভারতের সাথে যৌথভাবে এখান থেকে পিছিয়ে আসবেন। ধন্যবাদ। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। 21 দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। সবাইকে আবারও শুভেচ্ছা। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর। Like